নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম আজকে পার্ট 2 নিয়ে। আগের পার্টে আমরা 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারে, যেটা ক্লাস 10 এর চ্যাপ্টার। তো আজকে আমরা 7 দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের অনেক চ্যাপ্টারের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, এবং সেই সঙ্গে ম্যাথেরও ভিডিও আপলোড অনেক হয়ে গেছে। তো বাকি ভিডিওগুলো অবশ্যই আপলোড করা হবে, এবং শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স তাই নয়, এটা ছাড়াও তোমরা নিশ্চয়ই আগের বছর দেখে থাকবে যে আমরা সমস্ত বিষয়ের উপর সাজেশন দিয়ে থাকি, এবং সেই সাজেশন থেকে আগের বছর 90%-এর উপর কমন ছিল, এবং আমরা এরপরেও এই বছরও বিভিন্ন ধরনের সাজেশন দেবো, এবং 11-12 সমস্ত ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা যে ক্লাসের জন্যই পড়ো না কেন, নিচু ক্লাস বলো, 7, 8, 9, 10 যে ক্লাসই বলো না কেন, তোমরা সেই ক্লাসের ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং সেই সঙ্গে তোমরা লাইক করো ভিডিওটা ভালো লাগলে, আর সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটাকে, ঠিক আছে? তো আর ফালতু কথা বলবো না, এবার আমি 7 দাগের থেকে অঙ্কগুলো করব। 7 দাগের যে অঙ্কটা, সেখানে কি বলা আছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার, ঠিক আছে? বলছে যে উচ্চতা হচ্ছে 14 মিটার, প্রতি বর্গ মিটার 1 টাকা 50 পয়সা হিসাবে 500 তল রং করতে কি খরচ পড়বে? কোশ্চেনটা দেখো, বলছে যে 7 দাগের অঙ্কটাতে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলে দিয়েছে 21 মিটার। তার মানে যদি আমি একটা শঙ্কু আঁকি, ঠিক আছে, তার মানে যদি আমি এখানে একটা শঙ্কু আঁকি, এই শঙ্কুটার ক্ষেত্রে কি হবে দেখো, শঙ্কুটার ক্ষেত্রে যেটা ভূমিতলের হবে, মানে এইটা হচ্ছে ভূমি, এই ভূমির যে ব্যাসটা, মানে এখান থেকে টোটালটা, এটা কত মিটার বলে দিয়েছে? এটা বলে দিয়েছে 21 মিটার। তার মানে আমাকে যে ব্যাসটা, এই টোটালটা, ধরো আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এই টোটাল এ বি যেটাকে তোমার কি বলে দিয়েছে? 21 মিটার বলে দিয়েছে, 21 মিটার বলে দিয়েছে, ঠিক আছে? 21 মিটার বলে দিয়েছে, এবং এবিটা কি জিনিস? এবিটা বলে দিয়েছে হচ্ছে তোমার ব্যাস। তো আমি জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি যে ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে আমরা কি জানি? ব্যাস মানে হচ্ছে আমরা জানি হচ্ছে 2r হয়। এই 2r এর ভ্যালু কত বলা আছে? 2r এর ভ্যালু বলা আছে হচ্ছে 21 মিটার বলা আছে, তাই তো? তো 21 মিটার বলা আছে। আচ্ছা, এবার যদি 2r এর ভ্যালু যদি 21 হয়, তাহলে শুধু r এর ভ্যালু কত হবে? শুধু r এর ভ্যালু নিশ্চয়ই 21/2 হবে। দেখো 2r এর ভ্যালু হচ্ছে 21, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শুধু আর মানে কি, এই দুইটা এই 21 এর নিচে চলে যাবে, তাহলে কি হবে? 21 বাই হয়ে যাবে হচ্ছে 2, এত কি হয়ে যাবে? এত হয়ে যাবে হচ্ছে মিটার। তাহলে 21/2 মিটার। এটা কার ভ্যালু পেলাম? এটা পেলাম আমরা আর এর ভ্যালু পেলাম, ঠিক আছে? তো চলে আসে দেখো হচ্ছে উচ্চতা। তো আমাদেরকে দেখো উচ্চতাও কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, যে উচ্চতা বলছে ওরা যে উচ্চতা h বলে দিচ্ছে হচ্ছে 14 মিটার, ঠিক আছে? 14 মিটার, 14 মিটার। এবার এখানে কোয়েশ্চেনে জানতে চেয়েছে যে 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে কি খরচা পড়বে। দেখো আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম পার্শ্বতল রং করা মানে হচ্ছে এই সাইডটাকে রং করা, এই সাইডটাকে রং করা, ঠিক আছে? মানে এই টোটাল পেনটার এই সাইডটাকেই, টোটাল সাইডটাকে রং করা, এটা হচ্ছে আমার পার্শ্বতল কথাটার মানে। আমি বোতল দিয়ে আগের দিনকে বুঝিয়েছিলাম যে এই টোটাল যে জিনিসটা, এই টোটাল রংটা করাটাকে আমরা বলবো হচ্ছে কি রং করা, না হচ্ছে আমরা পার্শ্বতল রং করা বুঝবো, ঠিক আছে? তো পার্শ্বতল রং করবার জন্য আমাদের যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে কি, পার্শ্বতল সূত্র আমাদের জানতে হবে। তো পার্শ্বতলের ক্ষেত্রফল, তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা আগের দিনকে শিখেছি। কি হয় পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র শঙ্কুর ক্ষেত্রে? সেটা হচ্ছে পাই হয়, আর হয়, এল হয়। তো এল জিনিসটা কি? এল জিনিসটা হচ্ছে তির্যক উচ্চতা। আর জিনিসটা কি? আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে যে এল, যেটা এল মানে কি আমরা জানি তির্যক উচ্চতা, তাহলে আমরা এখান থেকে এল এর ভ্যালু বার করব। তো বার করবার জন্য দেখো আমরা এখানে করছি যেটা, যে সূত্রটা আমরা শিখেছি, এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস হচ্ছে এইচ স্কয়ার। তো দেখো এখানে আমরা আর এর ভ্যালু কত দেখেছি? আর এর ভ্যালু দেখেছি 21/2। তো এই আর এর ভ্যালুটা নিয়ে আমরা এইখানে এনে বসিয়ে দেবো আর এর জায়গাতে, ঠিক আছে? তো এবার আমি এই জিনিসটা মুছছি, তার মানে তোমাদের বোঝার জন্য এই জিনিসটা করলাম। তাহলে দেখো এখানে এল স্কয়ার এর ভ্যালু এল স্কয়ার থাকছে, আর এর জায়গায় আমি কত বসাচ্ছি? 21/2 বসাচ্ছি। তাহলে আমি এখানে 21/2 বসাচ্ছি, মাথায় কি রয়েছে? স্কয়ার আছে, স্কয়ার দিচ্ছি, প্লাস চিহ্ন আছে, প্লাস দিচ্ছি। এইচ এর ভ্যালু দেখো কত? এইচ এর ভ্যালু 14, এইখানে এনে বসাও, তাহলে 14 তার কি হচ্ছে? স্কয়ার। তার মানে দেখো এখানে যেটা এল এর স্কয়ার এর ভ্যালু আসছে সেটা হচ্ছে 21 এর স্কয়ার মানে 441, নিচে আসছে 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে দেখো 14 স্কয়ার মানে হচ্ছে 196। তার মানে যেটা যদি আমি এখানে যদি লসাগু করি, লসাগু করলে আমার কি পাবো? এল স্কয়ার ইজ ইকুয়াল টু, এইটাকে 4 লসাগু হয়ে যাবে, এই 4 দিয়ে 4 কে ভাগ করব, করলে 1 পাবো, 1 দিয়ে 441 কে গুণ করব, তাহলে উপরে পাবো হচ্ছে 441, তারপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেবো। এবার দেখো এই 196 নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ করব, তাহলে 4 পাবো, সেই 4 দিয়ে 196 কে গুণ করলে পাবো 4 6 24 এর 4, হাতে থাকলো হচ্ছে 2, তারপরে 4 9 36 আর 2, 36 আর 2 হচ্ছে 38, 38 এর 8, হাতে থাকলো হচ্ছে 3, 4 একে 4 আর 3 এ 7, তাহলে 784 পেলাম।
এবার এটাকে যদি আমরা সলভ করি কত পাবো, দেখো 4 আর 1 হয় হচ্ছে 5, 8 আর 4 12, 2 হাতে থাকলে হচ্ছে 1, তারপরে হচ্ছে 7 আর 4 11 রাখে 12, 1225 বাই হচ্ছে 4। এটা কার ভ্যালু পেলাম, এল স্কোয়ারের ভ্যালু। কিন্তু আমাকে কি এল স্কোয়ারের ভ্যালু লাগবে, দেখো এখানে এল স্কোয়ারের ভ্যালু লাগবে কি নাকি শুধু এল এর ভ্যালু লাগবে, উত্তর হচ্ছে শুধু এল এর ভ্যালু লাগবে। যদি শুধু এল এর ভ্যালু লাগে তাহলে আমাকে এল স্কোয়ারটাকে আমাকে কি করে নিতে হবে, শুধু এল এর ভ্যালু বার করে নিতে হবে। তো শুধু এল এর ভ্যালু বার করবার জন্য স্কোয়ার আমি তুলছি, তাহলে আমার এপাশে কি চলে আসবে, রুট চলে আসবে। তাহলে 1225 আমরা রুট করছি, আর এখানে নিচে যেরকম 4 আছে তারও রুট হবে। তাহলে দেখো 1225 রুট করা মানে কত বেরোবে, 1225 রুট করা মানে 35 বেরোবে, আর 4 রুট করা মানে 2 বেরোবে। যারা বুঝলে না 1225 রুট করলে 35 কি করে বেরোবে, তাদেরকে আমি এখানে দেখাচ্ছি। দেখো 1225 এটাকে যদি আমি 5 দিয়ে ভাঙতে থাকি তাহলে কি হচ্ছে, 5 দুগুণে 10, 2 2 মানে 4 5 হচ্ছে 20, 2 5 মানে হচ্ছে 5 9 45। আমরা 5 দিয়ে করি আবার, তাহলে কি হবে, 5 দিয়ে যদি করি তাহলে এটা হবে হচ্ছে তোমার 4 5 20 হবে, ঠিক আছে। 4 5 মানে হচ্ছে 5 9 45 হবে, 7 দিয়ে করলে দুটো 7 পাবো। তার মানে দেখো কি পাচ্ছি, দুটো 5 এর গুণ পাচ্ছি, দুটো 7 এর গুণ পাচ্ছি। আচ্ছা, তার মানে 1225 এর জন্য আমরা কি করব, যদি আমরা রুট 1225 বলি সেক্ষেত্রে আমরা রুটের ভেতরে কি কি লিখবো, দুটো 5 এর গুণ, কারণ 1225 কে ভেঙে আমি দুটো 5 এর গুণ আর দুটো 7 এর গুণ পেয়েছি। তাহলে 1225 এর ভেতরে আমি দুটো 5 এর গুণ লিখবো, তার সাথে দুটো 7 এর গুণ লিখবো, তাহলে ইনটু 7 ইনটু 7। এবার মাথায় রুট চিহ্ন আছে, তাহলে মাথায় রুট চিহ্ন দেবো। দুটো 5 এর জন্য একটা 5 বাইরে বেরোবে, এই দুটো 5 এর জন্য, আর এই দুটো 7 এর জন্য একটা 7 বাইরে বেরোবে, তাহলে ইনটু 7। তাহলে 5 আর 7 কত হলো, 35। তাহলে এখানে ওই জন্য দেখো লিখেছি 35, এই জন্য 1225 এর রুট করে আমাদের এসছে 35, আর 4 এর রুট করলে কত আসে, 2 আসে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এবার আমি কি, দেখো এখানে যেরকম বলা আছে সেরকম ভাবেই করছি। পাই এর ভ্যালু কত হয়, পাই এর ভ্যালু আমরা সবাই জানি 22/7 হয়, বসালাম। আর এর ভ্যালু কত হচ্ছে, আর এর ভ্যালু দেখো এখানে বলা আছে 21/2, তাহলে এই আর এর জায়গাতে আমরা 21/2 বসাবো, তাহলে এখানে 21/2 বসাচ্ছি। ইনটু এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু দেখো 35/2 বার করে নিয়েছি, তাহলে এখানে বসাই 35 হচ্ছে আমার 2। এবার আমি কাটাকুটি শুরু করি, 2 দিয়ে 22 কে কাটি তাহলে থাকছে 11, ঠিক আছে। 7 দিয়ে আমি এই 35 কে কাটছি তাহলে থাকছে হচ্ছে 5। তার মানে উপরে আমার যেটা থাকছে সেটা হচ্ছে দেখো 11 সাথে 5 এর গুণ মানে 55, আর ইনটু হচ্ছে কত, ইনটু হচ্ছে 21, এই দুটোর গুণ হবে। আর নিচে কি দিয়ে ভাগ হবে, নিচে শুধু 2 আছে, সব কেটে গেছে, দেখো 7 কেটে গেছে, 2 কেটে গেছে, শুধু 2টা পড়ে আছে, তাহলে 2টা থাকলো নিচে। তার মানে এই উপরে যদি দুটো পার্টকে গুণ করি 55 আর 21, সেক্ষেত্রে আমাদের কত অ্যান্সার হবে, সেক্ষেত্রে যেটা হচ্ছে 1155 অ্যান্সার আসবে। এবং এই 1155 আমরা এখানে বসাবো, 1155 আসবে, আর নিচে যেরকম 22 দিয়ে 2 আছে সেরকম 2 বসলো, ঠিক আছে। তো এতটা পর্যন্ত বেরিয়ে গেল। তো 500 তাহলে ক্ষেত্রফল যেহেতু বার করছি, ক্ষেত্রফল ওয়াটটার জন্য আমরা এখানে কি লিখবো, বর্গ মিটার কথাটা লিখবো, কারণ এখানে দেখো ক্ষেত্রফল রয়েছে। তো ক্ষেত্রফল যখনই লিখতে হয় তখন পাশে কি ওয়াটটা ইউজ করতে হয়, বর্গ। আর যেহেতু এগুলো সবকিছু মিটারে রয়েছে তাই জন্য এখানে আমরা কি লিখবো, বর্গ মিটার লিখবো। আশা করি এতটা পর্যন্ত জিনিসটা বোঝা গেছে। 1 বর্গ মিটারে 1 টাকা 50 পয়সা খরচ করে, তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচ করবে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনটা এখানে দেখো করে দিচ্ছি এবার কি সুন্দর, যে কোয়েশ্চেনে এখন বলা হয়েছে যে প্রতি বর্গ মিটারে 1 টাকা 50 পয়সা হিসাবে কত টাকা খরচ করবে। তাহলে দেখো যেটা আমরা 500 তল যখন রং করছি, মানে সাইডে যখন রং করছি, তখন 1 বর্গ মিটারে, মানে এইটা ধরো পেন, এর 1 বর্গ মিটার রং করতে আমার খরচা পড়ছে হচ্ছে 1 টাকা 50 পয়সা। তাহলে টোটালটা রং করব, যেটা আমাদের ক্ষেত্রফল বেরিয়েছে এতটা রং করব, তাতে কত টাকা খরচ করবে, ঐকিক নিয়ম। তাহলে আমরা যেটা করব যে 1.1 বর্গ মিটারে 1 বর্গ মিতে খরচ কত টাকা, 1 টাকা 50 পয়সা, 1.50 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে যেটা দিয়েছে এত টাকাতে কত টাকা খরচ, ঠিক আছে। তো এত বর্গ মিটারে 1155/2 বর্গ মিটারে কত টাকা খরচ, তো 1155/2 এত বর্গ মিতে খরচ, এইটার সাথে এটার গুণ হবে, তাহলে 1.50 এটার সাথে এই পার্টটার গুণ হবে, তাহলে ইনটু 1155/2। তো এবার আমি যদি এটাকে গুণ করি, পয়েন্ট যদি তুলে দিই, দিলে আমার নিচে 100 চলে আসবে, কারণ পয়েন্ট উঠছে, তারপরে দু ঘর আছে, তাহলে পয়েন্ট, এইখানে পয়েন্টের পরে দেখো একটা ঘর, দুটো ঘর আছে, তাহলে একের পরে নিশ্চয়ই একটার একটা দুটো শূন্য বসবে। এবার 5 দিয়ে একটা শূন্য কাটছি, দেখো এখানে এই শূন্যটা কাটলাম, 5 দিয়ে এটাকে কাটলাম, তাহলে উপরে থাকছে হচ্ছে তোমার 3, নিচে থাকছে হচ্ছে তোমার 2। তাহলে দেখো এখানে 3 এর সাথে 1155 গুণ হবে, যেটা হবে সেটা এখানে লিখবো, আর 2 গুণ হবে যেটা, অর্থাৎ 4টা নিচে লিখবো। তো 3 আর 1155 কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের কত অ্যান্সার আসবে, তো দেখো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 3 এর সাথে 1155 গুণ করলে 3465,
আর নিচে 2 আর 2 গুণ হয়ে এসছে 3 4 2 আর 2 গুণ হয়ে এসছে 4 এসছে নিচে 4 দিয়ে, তাহলে আমাদের কত অ্যান্সার হবে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো 3 4 6 5 কে তোমরা 4 দিয়ে বাড়িতে ভাগ করে দেখবে, যে এটা করলে তোমাদের অ্যান্সার আসবে 866.25 এত টাকা। ঠিক আছে, নিশ্চয়ই ভাগ করতে পারবে বাড়িতে, 4 দিয়ে ভাগ তো নিশ্চয়ই ক্লাস 10 এ এসে গেছো, নিশ্চয়ই করতে পারবে। তো এতটা পর্যন্ত তোমাদের হয়ে গেল সাতের দাগের অঙ্কটা, যে কোথায় কি হলো সেটা আমরা বার করে ফেললাম। ঠিক আছে, এবার চলে আসলাম আমরা 8এর দাগের অঙ্কটাতে, যেখানে বলা হচ্ছে যে একটি নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, খেলনাটির বক্রতলে 2 টাকা 10 পয়সা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাহলে বলেছে যে খেলনাটার উচ্চতা কত হিসাব করতে বলেছে, এবং খেলনাটিতে কত ঘন সেমি কাঠ লেগেছে সেটা হিসাব করতে বলেছে। তো তোমরা একটা কথা জাস্ট বোঝো ভালো করে, যে মনে করো আমি এই পেনটাকে রং করব, ঠিক আছে, তো পেনটাকে রং করতে মনে করো হচ্ছে 2 টাকা খরচ পড়ে 1 বর্গমিটার রং করতে, আমার টোটাল খরচা পড়েছে হচ্ছে 10 টাকা। তাহলে তুমি আমাকে বলবে যে পেনটা কত বর্গমিটারে, মানে পেনের যে গাটা, এই যে গাটা, এই পার্শ্বতলটা কত বর্গমিটারে সেটা আমি জানতে চাইছি। 2 টাকা খরচ পড়ে 1 বর্গমিটারে, টোটাল খরচ পড়েছে হচ্ছে 10 টাকা। তাহলে কত টাকা, কত কত বর্গমিটারের পেন ছিল? দেখো 2 টাকা খরচ পড়ছে 1 বর্গমিটারে, 10 টাকা খরচ করেছি আমি, 10 টাকা আমি খরচ করেছি, তাহলে নিশ্চয়ই পেনটা 5 বর্গমিটারের ছিল। ঠিক এই কনসেপ্টটাকে তুলে এইখানে তোমরা লাগাও। কি করবে? দেখো কোয়েশ্চেনে যেটা দিয়েছে যে 2 টাকা 10 পয়সা খরচ পড়ে 1 বর্গ সেমিতে, তাহলে 429 টাকা খরচ পড়ে কত বর্গ সেমিতে। তাহলে টোটাল যে পেনটা, মানে টোটাল যে লম্ববৃত্তাকার শঙ্কু, যেটা কোয়েশ্চেনে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু, ওটার আমরা কি পেয়ে যাব? পার্শ্বতলটা পেয়ে যাব। এইটার জন্যই হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে। তো এই জন্য দেখো আমি এখানে লিখে রেখেছি যে 2.10 টাকা খরচ পড়ে 1 বর্গ সেমিতে। প্রশ্নতে যেটা বলা আছে যে 429 টাকা খরচ পড়ে, তাহলে 429 টাকা খরচ পড়ে কত বর্গ সেমিতে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করব, এখানে যেটা করব সেটা হচ্ছে 429 এর সাথে 1 এর গুণ করব, তাহলে 429 ইন্টু হচ্ছে 1, আর এই পার্টটা নিচে ভাগ করব, যেটাকে ঐকিক নিয়ম বলা হয় 2.10। দেখো এটা বুঝলে কিনা? দেখো 2 টাকা 10 পয়সা খরচ পড়ে হচ্ছে 1 বর্গ সেমিতে, কোয়েশ্চেনে বলা হয়েছে নাকি 429 টাকা খরচ পড়ে, তো আমি সেটাই বার করলাম যে 429 টাকা খরচ পড়ে কত বর্গ সেমিতে। তাহলে সেটা করার নিয়ম কি? 429 এর সাথে 1 এর গুণ করতে হবে, আর এই পার্টটাকে নিচে ভাগে নিয়ে যেতে হবে। এটা নিশ্চয়ই তোমরা নিয়মটা জানো। তো এবার আমরা কি করব, এই পয়েন্টটাকে যদি তুলি এখান থেকে, তাহলে উপরে 100 আসবে। কেন আসবে? দেখো পয়েন্টের পরে দুটো ঘর, তাহলে 1 এর পরে দুটো শূন্য, তাহলে এর একটা শূন্য আর এর একটা শূন্য কেটে গেল। এবার আমি কি করছি, যদি আমরা এটাকে 3 দিয়ে কাটাকুটি করার চেষ্টা করি, তাহলে আমরা কত পাবো? 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 143 হবে, আর 3 দিয়ে এটাকে কাটলে 7 হবে। তাহলে দেখো আলটিমেট যেটা আসছে 1430 বাই হচ্ছে আমাদের 7। তো এই যে জিনিসটা এত বর্গ সেমি বেরোচ্ছে, এত বর্গ সেমি। ঠিক আছে, তো এত বর্গ সেমি হচ্ছে আমাদের টোটাল যে খরচটা হয়েছে। ঠিক আছে, মানে সরি, টোটাল যে বর্গ সেমি, মানে টোটাল যে রং করেছে, যেহেতু শঙ্কু আকৃতির খেলনাটা, সেটা বক্রতলটা রং করেছে, সেইটা বেরিয়ে গেল যে কত বর্গ সেন্টিমিটারে তোমার এটা খেলনাটা ছিল। এবার এখানটায় উচ্চতাটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো একটা জিনিস, শঙ্কুটার ক্ষেত্রে আমাদেরকে কি জানতে চাওয়া হয়েছে? শঙ্কুটার ক্ষেত্রে সেন্টার থেকে এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু পর্যন্ত, সেন্টার থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত হাইটটা, মানে উচ্চতাটাকে জানতে চাওয়া হয়েছে, মানে এইচটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এবার এখানে কি দেওয়া আছে কোয়েশ্চেনে? দেওয়া আছে দেখো যেটা, সেটা হচ্ছে যে শঙ্কুটার হচ্ছে তোমার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। ব্যাস মানে এইখান থেকে শুরু করে এই টোটালটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই টোটালটা কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার দেওয়া আছে। এই টোটালটা দেওয়া আছে হচ্ছে তোমাদের 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো টোটালটা যদি 10 সেন্টিমিটার হয়, মানে ব্যাস যদি তোমাদের বলে দিয়েছে হচ্ছে 10 সেমি। ঠিক আছে, তো ব্যাস মানে জিনিসটা কি? ব্যাসকে আমরা কি দিয়ে লিখি? 2r দিয়ে লিখি। তাহলে 2r এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে? 2r এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটারে। তাহলে শুধু r এর ভ্যালু কত হবে? শুধু r এর ভ্যালু নিশ্চয়ই হবে হচ্ছে তোমাদের এই দুইটার নিচে ভাগে চলে যাবে, তাহলে 10/2 কাটাকুটি করলে কত হয়ে যাবে? 5 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে r এর ভ্যালু কত হচ্ছে? r এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইভাবে আমরা কি বার করলাম? এইভাবে আমরা r এর ভ্যালু বার করলাম, যেটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার বেরোলো। আর এখানে আমরা কি বার করেছি? এখানে আমরা বার করেছি হচ্ছে এই জিনিসটা। আমাকে জানতে চাওয়া হচ্ছে উচ্চতা কত। তো দেখো একটা এখান থেকে আমরা জানতে পারছি হচ্ছে এই 1430/7 হচ্ছে এত বর্গ সেন্টিমিটারের বক্রতলটা ছিল, তাই তো? কারণ বক্রতলটা ওরা রং করেছে।
কোয়েশ্চেনে তো তাই বলেছে যে বক্রতলটা ওরা পালিশ করেছে। তাহলে বক্রতলটা যে পালিশ করেছে তার মানেটা কি বুঝলাম, যে বক্রতলটার ক্ষেত্রফলটা আমরা জেনে গেছি, যেটা হচ্ছে কোয়েশ্চেনে এত, তাই তো। তার মানে এবার আমরা কি করব, যে বক্রতলের যে ক্ষেত্রফলের সূত্র, দেখো আমি আরেকবার ভালো করে বোঝাচ্ছি। পেনটা যদি তোমাদের মনে করো এই পেনটার ক্ষেত্রে আমি যদি পেনটাকে মনে করি না সাদা কালারের পেন, দেখতে ভালো লাগছে না, আমি এটাকে লাল কালার করব, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই জিনিসটাকে যদি আমরা রং করা শুরু করি ভালো করে, ঠিক আছে। তো আমরা যদি রং করি জিনিসটাকে, একটা জিনিস মাথায় একদম ভালো করে ঢোকাও, এই পেনটাকে যদি আমরা রং করা শুরু করি এবং আমি যদি দেখি যে প্রত্যেক বর্গ সেমিতে বা প্রত্যেক বর্গমিটারে 2 টাকা খরচ করছে, এবং আমি টোটাল পেনটাকে রং করতে দেখলাম আমার 10 টাকা খরচ পড়লো, তাহলে টোটাল পেনটা কত বর্গমিটারে মানে ছিল, 5 বর্গমিটারের ছিল, কারণ আমার খরচ পড়েছে 10 টাকা আর প্রত্যেক বর্গমিটারে 2 টাকা 2 টাকা করে লাগছে। তাহলে 2 টাকা করে যদি প্রত্যেক বর্গমিটারে লাগে, টোটাল খরচা যদি 10 টাকা হয়, তাহলে টোটাল যে পেনটা ছিল, পেনটার যে বক্রতলের ক্ষেত্রফল ছিল, সেটা কত বর্গমিটারের ছিল, মোট 5 বর্গমিটারের ছিল। তাহলে ক্ষেত্রফলটা আমি বেরিয়ে গেলাম। তো এই অনুযায়ী এখানে কোয়েশ্চেনে আমরা ক্ষেত্রফলটা বার করে নিয়েছি, যেটা হচ্ছে তোমাদের এইটা। আর কোয়েশ্চেনে আর একটা জিনিস আমাদেরকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে এই ব্যাসটা বলে দিয়েছে, এই ব্যাসটা যেটা কত বলে দিয়েছে, 10 সেন্টিমিটারে বলে দিয়েছে। তাহলে ব্যাস যদি আমাদের 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আমরা 5 সেন্টিমিটারে নিজেরাই বার করে ফেলেছি। এবার আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো আমি বোঝার সুবিধার জন্য এবং অঙ্কটা যাতে মানে একটু জায়গাটা আমরা পাই, সেই জন্য এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। তোমরা এই জিনিসটা তোমরা নিশ্চয়ই করে নিয়েছো। তার ফলে দেখো এখানে আমরা কি বার করে ফেললাম, যে বক্র তলের ক্ষেত্রফল কত বের করেছি, বক্রতলের ক্ষেত্রফল আমরা যেটা বার করেছি সেটা হচ্ছে 1430 বাই হচ্ছে আমাদের 7, এত হচ্ছে বর্গ সেমি, এত বর্গ সেমি, ঠিক আছে, এত বর্গ সেমি আমরা বার করে নিয়েছি। তো এবার কোয়েশ্চেনে দেখো একটা জিনিস বলা আছে, যে বক্রতলের ক্ষেত্রফল যদি বেরিয়ে গেল 1430 বাই 7 বর্গ সেমি, আমরা একটা জিনিস জানি, যেটা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় শঙ্কুর ক্ষেত্রে, সেটা হচ্ছে পাই আর হচ্ছে এল হয়। আর এটার ভ্যালুই কত দেওয়া আছে, 1430 বাই হচ্ছে 7, ঠিক আছে, এত বর্গ সেমি। দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর এল ইকুয়াল টু দিয়েছি, 1430 আছে বাই 7 আছে, এটা লিখেছি, আর বর্গ সেমির জায়গায় এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা পাই এর ভ্যালু আমরা জানি 22 বাই 7 হয়, বসিয়ে দিচ্ছি। আর এর ভ্যালু কোয়েশ্চেনে বলাই আছে 5 সেন্টিমিটারের, তাহলে 5 বসিয়ে দিচ্ছি। কিন্তু এল এর ভ্যালু আমরা এখানে জানি না, এল এর ভ্যালুটাই আমাদেরকে এখানে ঝামেলা করে দিচ্ছে। তাহলে এল এর জন্য আমরা কি করব, দেখো আমরা একটু আগে একটা সূত্র লিখেছিলাম আগে করবার সময়, যে এল স্কোয়ার ইকুয়াল টু নাকি হয় আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, যে জিনিসটা আমরা আগের পার্ট 1-এ আমরা দেখে নিয়েছি, যে এল স্কোয়ারের ভ্যালু আর স্কোয়ার আর এইচ স্কোয়ারের যোগফলের সাথে সমান। তার মানে আমরা এখান থেকে যদি আমরা চাই, তো শুধু এল এর ভ্যালু কি করে বার করব, এল এর ভ্যালু বার করবার জন্য যেহেতু এখানে স্কোয়ার ছিল আর এটার মাথায় এরকম ছিল, মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ছিল, এবারে যদি আমি এখান থেকে স্কোয়ারটা তুলে দিই, তাহলে এখানে শুধু এল হয়ে যাবে, তখন এই পাশটাতে এই রুটটা পড়বে, এই রুটটা তখন পড়বে, এবং সেক্ষেত্রে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারটা এর ভেতরে থাকবে, তাই তো। এবার দেখো এখানে এল এর জায়গাতে এল লিখছি, আর এর ভ্যালু কোয়েশ্চেনে কত দেওয়া, আর এর ভ্যালু হচ্ছে 5 দেওয়া, তো এই আর এর জায়গাতে আমরা কত বসাবো, এই 5টাকে এনে বসাবো। তাহলে ইকুয়াল টুর পরে এই রুট দিলাম, আর এর জায়গাতে আমি 5 বসালাম, মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস আছে প্লাস লিখলাম, এইচ আছে এইচ লিখলাম, এইচ এর মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এবার এইখানটাতে আমরা তাহলে এল এর ভ্যালু কি পেয়ে যাচ্ছি, √5 স্কোয়ার প্লাস হচ্ছে এইচ তার স্কোয়ার। তো এই এল এর জায়গাতে আমরা এই √5 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বসাতেই পারি। তাহলে আমরা এখানে বসাচ্ছি 5 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এইচ এর স্কোয়ার, ঠিক আছে। এবার ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিচ্ছি, এই টোটাল নাম্বারটা লেখা আছে 1430 বাই হচ্ছে 7, তো এটা লিখে দিলাম। তো দেখো এবার আমরা যদি অঙ্কটাকে সলভ করবার চেষ্টা করি, দেখো এখানে দেখো 22 আর 5টা কোথায় আছে, উপরে, তো এরা নিশ্চয়ই নিচে চলে যাবে, আর যে পার্টটা নিচে রয়েছে মানে যে 7টা যেটা নিচে আছে সেটা গিয়ে উপরে গুণ হবে। তাহলে এখানে যেটা হচ্ছে যে 5 স্কোয়ার থাকছে প্লাস হচ্ছে আমাদের এইচ স্কোয়ার থাকছে, লিখে দিলাম, ইকুয়াল টু দিলাম, 7টা নিচে আছে উপরে গিয়ে গুণ হবে, তাহলে 1430 ইন্টু হচ্ছে 7 বাই দিয়ে দেখো 7 যেরকম ছিল সেরকম 7 লিখলাম, 22 আর 5 উপরে গুণে ছিল, তো এখানে এনে নিচে চলে আসলাম, তাহলে 22 ইন্টু হচ্ছে 5। এতটা পর্যন্ত বোঝা গেছে, এই 7 আর এই 7 কেটে গেল। আচ্ছা 5 দিয়ে এই 1430 কে কাটলাম, তাহলে 5 দুগুণে 10, 4 আর 3 মানে হচ্ছে 43, তাহলে 5 8 40, 3 0 মানে হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা কি করব, 11 দিয়ে কাটাকুটি করি, এটাকে 11 দিয়ে যদি কাটাকুটি করি 11 দুগুণে হয় 22, তারপরে থাকে 6 আর 6 মানে 66, 11 দিয়ে কাটলে এটা থাকে 2 দিয়ে এটাকে কাটলাম, তাহলে টোটালটা হয়ে গেল হচ্ছে 13।
তাহলে এখানে সবকিছু কাটাকুটি হয়ে গেছে। যাওয়ার পরে এখানে কত অ্যান্সার পড়ে রয়েছে, এই পাশটাতে রয়েছে হচ্ছে 13 পড়ে। তার মানে আমি কি করব, এখানে যেরকম আছে √5 স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার লিখবো, আর এখানে যেরকম 13 আছে 13 লিখবো। এবার দেখো আমাদের এখানে হচ্ছে শুধুমাত্র এই এইচটার ভ্যালু বার করতে হবে। তাহলে আমি এপাশে স্কোয়ার করে দিচ্ছি, আবার এপাশেও আমি স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ারটা করে আমার লাভটা কি হবে, এই যে রুটটা আছে এটা উঠে চলে যাবে। তার মানে এখানে যখন আমি স্কোয়ার করবো এই রুটটা উঠে যাওয়ার ফলে 5 স্কোয়ার প্লাস হচ্ছে আমার এইচ স্কোয়ার পড়ে থাকবে ইকুয়াল টু 13 স্কোয়ার করা মানে 169 পেয়ে যাবো। ঠিক আছে, কারণ 13 স্কোয়ার মানে দুটো 13 গুণ, আর দুটো 13কে তোমরা গুণ করে দেখবে উত্তর আসবে 169। এবার দেখো এইখানে 5 স্কোয়ার মানে হয় 25, এই 5 স্কোয়ারটা যখন ইকুয়েশনের এপাশে চলে যাবে তখন -25 হবে, কারণ 5 স্কোয়ার মানে কত হয় 25 হয়। 5 স্কোয়ার মানে কি জিনিস, দুটো 5-এর গুণ, তাই তো। তাহলে দুটো 5-এর গুণ হয় 5 স্কোয়ার মানে ওটা যদি ওপাশে যায় তাহলে 25 বিয়োগ হবে। তাহলে শুধু এইচ স্কোয়ার ইকুয়াল টু কি হবে 169 মাইনাস হয়ে যাচ্ছে হচ্ছে 25। তার মানে দেখো এইচ স্কোয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছি 169 মাইনাস 25, যেটা আমি এইখানটাতে সলভ করছি। দেখো এইখানটাতে এনে সলভ করছি, এই জিনিসটাকে বাদ দাও, এখন এটাকে ভুলে যাও। ঠিক আছে, তো এখানে দেখো এইচ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 169, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু যেটা হচ্ছে 169 থেকে 25 বাদ যাচ্ছে, তার মানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 144। তাহলে এইচ স্কোয়ারের ভ্যালু আসলো 144। তাহলে শুধু এইচ এর ভ্যালু কত আসবে, শুধু এইচ এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে √144। আর তোমরা জানো যে 144 যদি রুট করা হয় তাহলে অ্যান্সার কত আসে, এইচ এর ভ্যালু আসবে যেটা 144 রুট করলে আসবে হচ্ছে 12 আসবে, কারণ দুটো 12 গুণ করলে 144 আসে, তাহলে একটা বাইরে বেরোবে। তাহলে এইচ এর ভ্যালু আমরা কত বেরোলাম, এইচ এর ভ্যালু আমরা বার করলাম হচ্ছে 12। ঠিক আছে, তো উচ্চতা আমাদেরকে কোয়েশ্চেনে বার করতে দেওয়া হয়েছিল যে উচ্চতা কত হবে, তো উচ্চতা আমাদের বেরিয়ে গেল। তো এবার কোয়েশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে যে খেলনাটিতে কত ঘন সেমি কাট লাগবে। তো দেখো বর্গ সেমি কথাটার মানে হচ্ছে, এই বর্গ সেমি কথাটার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল বার করা। আর ঘন সেমি যদি কোথাও লেখা থাকে সেই কথাটার মানে আমরা আগের পাঠে বলেছি যে ঘন সেমি যদি কোথাও লেখা থাকে তার মানে আমাদের আয়তন বার করতে দিয়েছে। তো কোয়েশ্চেনে দেখো জিজ্ঞাসা করা হয়েছে যে কত ঘন সেমি কাট লেগেছে, তাহলে আমরা এখানে কি বার করব, আয়তন বার করব। তাহলে সেইটার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে আমরা আয়তনটা বার করছি। আচ্ছা, তো আয়তন বার করবার সূত্র কি, আয়তন বার করবার সূত্র আমরা এতক্ষণ নিশ্চয়ই শিখে নিয়েছি, যেটা হচ্ছে পাই। তো দেখো এখানে আমরা শঙ্কুটার আয়তন বার করব, যে শঙ্কুটার আয়তন বার করবার সূত্র কি, শঙ্কুটার আয়তন বার করার সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা আয়তন বার করব। তো দেখো 1/3 এর জায়গাতে আমরা এখানে 1/3 লিখছি, ইনটু চিহ্ন দিচ্ছি, পাই এর ভ্যালু 22 লিখে নিয়েছি, আর এর ভ্যালু হচ্ছে 5, এই যে এখানে বার করেছি, আর এর ভ্যালু হচ্ছে 5, তো আর এর জায়গাতে 5 লিখে দিচ্ছি, এই যে এই ভ্যালুটা। ঠিক আছে, তার মাথা দেখো স্কোয়ার রয়েছে, তাহলে এই স্কোয়ারটা দিয়েছি। এইচ আছে, এইচ এর ভ্যালু 12, এই দেখো এখানে এইচ এর ভ্যালু 12 বেরিয়েছে, তো এইচ এর জায়গাতে 12 বসিয়েছি। তো এবার আমরা কি করেছি, এবার আমরা যদি এরকম রাখি, রেখে যদি আমরা এই 3 কে দিয়ে 12 কে কেটে দিই, তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 4। তাহলে দেখো এখানে 22 থাকছে, 25 থাকছে আর 4, তাহলে এইটা যদি আমরা মুছে দিই তাহলে এখানে থাকছে 4। এবার যদি আমরা সবকটাকে গুণ করি 22, 25 আর 4, তাহলে আমাদের কত হচ্ছে অ্যান্সার, এখানে দেখো 25 আর 4 গুণ করলে হয় 100, আর এখানে 22 দিয়ে গুণ মানে হচ্ছে 2200, তাহলে 2200 বাই হচ্ছে 7। তো 2200 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 7 দিয়ে করলে 3 7 হচ্ছে 21। ঠিক আছে, তাহলে 1 নামলো 0 নামলো, তাহলে কি হবে 7 × 7, তারপরে থাকছে হচ্ছে 3, আর থাকছে হচ্ছে 0, তাহলে 4 7 হচ্ছে 28, তাহলে হয়ে গেল হচ্ছে 314। এবার তোমরা জানো যেটা আমাদের হরে থাকে অর্থাৎ 7 যেটা থাকে সেটা এখানেরও হরে থাকবে অর্থাৎ 7, আর এই দুটোর মধ্যে থেকে যেটা বিয়োগ হয়ে যেটা ভাগশেষ থাকছে 2, এই পার্টটা নিয়ে গিয়ে মাথায় বসাতে হয় অর্থাৎ উপরে। তাহলে 314 পূর্ণ 2 এর 7, এই যে জিনিসটা এটাই হয়ে যাবে হচ্ছে তোমাদের অ্যান্সার। কিন্তু যেহেতু এটা আয়তন বার করছো, এর পাশে ইউনিটটা তো তোমাকে অবশ্যই লিখতে হবে। যেরকম তোমরা ক্ষেত্রফল বার করলে ইউনিট লেখো, সেরকম আয়তন যখনই বার করবে সেক্ষেত্রে তোমাকে পাশে ইউনিট লিখতে হবে, যেটা এটার জন্য হবে ঘন সেমি। ঠিক আছে, কি বললাম, ইউনিটটা হবে হচ্ছে ঘন সেমি হবে। ঠিক আছে, আজকের কোশ্চেনে যেটা বলা আছে সেটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তাহলে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হবে হিসাব করে লিখি। আর তার সাথে কি জানতে চাওয়া হয়েছে, ওই বয়াটির চারপাশ রং করতে 2.80 টাকা হিসেবে কত টাকা খরচ করবে। তাহলে দেখো একটা বয়া তৈরি করেছে, বয়াটা এরকম ভাবে তৈরি করেছে যে বয়াটার ক্ষেত্রে কি বলে দিয়েছে, টোটাল যে বয়াটা মানে শঙ্কু আকৃতির বয়া, এই টোটাল বয়াটা তৈরি করতে ওদের হচ্ছে নাকি 75 পূর্ণ 3/7 পাত লেগেছে। তার মানে আমাকে কোয়েশ্চেন যেটা এটা করছি হচ্ছে আমরা 9 নম্বরে, এই কোয়েশ্চেনে আমাদেরকে কি বলা আছে,
টোটালটার পাত লেগেছে হচ্ছে 75.37 বর্গমিটারে। তার মানে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফলটাই বলে দিয়েছে ওরা, যে সমগ্র তলের ক্ষেত্রফল এই জিনিসটা ওরা বলে দিয়েছে। যে টোটাল জিনিসটা যেহেতু তৈরি করতে এত পাত লাগছে, তার মানে আমাদেরকে কি বলে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা কত বলেছে 75.3 বলেছে, এত বর্গমিটার। ঠিক আছে, তো এত বর্গমিটার বলে দিয়েছে। এবার আমরা একটা জিনিস বুঝবো ভালো করে, যে 75.3 বর্গমিটার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আর প্লাস এল হয়। ঠিক আছে, এটা আমরা আগের ভিডিওতে শিখেছি, যে যেহেতু এই ভূমিটার ক্ষেত্রফল হচ্ছে তোমার কি হয়, পাই আর স্কোয়ার হয়, আর যে পার্শ্বতল যেটা তার ক্ষেত্রফল হয় কি, পাই আর এল হয়। তো এই দুটো জিনিসকে যদি যোগ করো, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তাহলে পাই আর এল প্লাস হচ্ছে পাই আর স্কোয়ার যোগ করো, তার মানে আমি সমগ্র তল পাচ্ছি। আমি নিচের তলটাও নিয়েছি, আমি সাইডের তলটাও নিয়েছি, তো সাইডের তল আর নিচের তল দুটোকে যোগ করেই তো আমি পাবো সমগ্র তল। তো এবার এদের মধ্যে থেকে আমার কি কমন যাবে, পাই আর কমন যাবে, গেলে এই জিনিসটা পড়ে থাকবে যে পাই আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আর প্লাস এল। তো এটার ভ্যালু কত দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। তো এটাকে একটু গুণ করে নিই, 5 সাথে হচ্ছে 35-এর 5, হাতে থাকলো হচ্ছে তোমার 5 সাথে 35-এর 5 থাকলো 3, 7 সাথে 49 আর 3, 49 আর 3 হচ্ছে তোমার 52, আর তার সাথে হচ্ছে 2 যোগ, মানে হচ্ছে 525-এর 2 যোগ মানে 528, তাহলে 528 হবে, বাই দিয়ে হচ্ছে 7 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস বলে দেওয়া আছে কোয়েশ্চেনে, যে বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার। তির্যক উচ্চতা মানে কি, এইটা হচ্ছে আমাদের শুধু উচ্চতা, এইখান থেকে এইটা হচ্ছে আমাদের আর মানে ব্যাসার্ধ, এখান থেকে এইটা হচ্ছে আমাদের এইচ মানে উচ্চতা। আর এই যে জিনিসটা, এই যে এইরকম ভাবে যেটা বেঁকে উঠেছে, এইভাবে যেটা বেঁকে উঠেছে এইভাবে, ঠিক আছে, এই বেঁকে যে জিনিসটা উঠেছে এইভাবে যেটা উঠেছে সেটাকে আমরা বলছি হচ্ছে তির্যক উচ্চতা, যেটাকে লেখা হয় এল দিয়ে, যেটার ভ্যালু কত দেওয়া আছে কোয়েশ্চেনে, 5 মিটার দেওয়া আছে, তাহলে 5 মিটার। ঠিক আছে, তো আমরা কি করবো, এই এল এর জায়গাতে 5 মিটার লিখবো। ঠিক আছে, তো আমরা এখানে যদি পাই এর জায়গাতে ভ্যালু বসাই, তাহলে আমরা 22/7 পাবো। আর এর জায়গাতে আর লিখলাম, আচ্ছা আর এর জায়গাতে এখানেও আর লিখলাম, প্লাস এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু আমরা দেখো বার করে নিয়েছি 5, তাহলে এল এর জায়গাতে লিখে দিচ্ছি হচ্ছে 5, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিচ্ছি 528 আছে লিখলাম, বাই দিয়ে 7 আছে লিখলাম। ঠিক আছে, এবার দেখো এখানে যেটা হচ্ছে তোমার এই আর 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 প্লাস 5টা এখানে থাকছে, আর 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 প্লাস 5 থাকলো, আর এখানে এই যে 7টা যেটা নিচে আছে সেটা উপরে গিয়ে গুণ হবে, যে 22টা উপরে আছে সেটা নিচে এসে গুণ হবে। তার মানে 528টা থাকলো, ঠিক আছে, 7টা নিচে ছিল উপরে গিয়ে গুণ করি, তাহলে ইন্টু 7, 22টা উপরে ছিল নিচে এসে হবে, তাহলে 7 ইন্টু হচ্ছে 22। ঠিক আছে, এবার কি করব, 7 আর 7 কেটে গেল, 11 যদি এটাকে কাটি তাহলে হচ্ছে তোমার কত হবে, এটা 4 11 44, তারপরে থাকছে হচ্ছে 8 8 মানে 8 88, 11 দিয়ে এটাকে কাটলে 2 থাকছে, 2 দিয়ে এটাকে কাটলে 24 থাকছে। তো সব কাটাকুটি হয়ে যাচ্ছে, এই পাশে হয়ে গিয়ে অ্যান্সার থাকছে হচ্ছে 24। এই পাশটাতে কি করবো, এই পাশটা কিছু করা যাবে না, এটাকে গুণ করে দিতে হবে। তাহলে আর এর সাথে আর এর গুণ করলে হয় আর স্কোয়ার, আর এর সাথে 5 এর গুণ করলে হয় হচ্ছে 5 আর, এবার এখানে থাকছে হচ্ছে 24, তো ইকুয়াল টু দিয়ে আমরা লিখলাম 24। তো এই 24টাকে আমরা ইকুয়েশনের এর পাশে নিয়ে চলে আসবো, তাহলে কি হবে, আর স্কোয়ার প্লাস হচ্ছে 5 আর মাইনাস হচ্ছে 24 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 0। তো এই এতদূর পর্যন্ত আসার পরে এটাকে আমাদের অন্য কোনো উপায় নেই সলভ করবার, একটা উপায় ছাড়া, যেটা হচ্ছে এটাকে যদি আমি এখন মিডল টার্ম করে দিই বা হচ্ছে সিদ্ধারাচার্য লাগিয়ে দিই, তাহলেই আমরা সলভ করতে পারবো। তো এটাকে দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুসারে সলভ করছি। দেখো এখানে 41 দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুসারে সলভ করছি। তো এটাকে মিডল টার্ম করলে আর স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 8 মাইনাস 5 পাবো, ব্র্যাকেটের বাইরে আর পাবো মাইনাস 24 পাবো, ইকুয়াল টু 0 পাবো। কেন পেয়েছি দেখো, এখানে আমরা 24 আছে, তো 24টাকে এমন ভাবে ভাঙবো যেটা ভাঙলে, সরি 8 আর 5 হবে না, এখানে 8 আর 3 হবে। ঠিক আছে, 8 আর 3 হবে, তো 8 থেকে 3 বাদ দিলেই তাহলে তোমার 5 মিলবে। তাহলে দেখো আমরা 24টাকে এমন ভাবে ভাঙবো, যখন ভাঙার ফলে দুটো সংখ্যাকে গুণ করলে যাতে লাস্টের পদটা মেলে, আর দুটো সংখ্যার মধ্যে যোগ বা বিয়োগ করলে যেন মাঝের পদটা মেলে। যেমন দেখো এখানে 8 আর 3 আমি ভেঙেছি, যদি আমি 8 আর এই 3 কে গুণ করি তাহলে আমি 24 পাবো, যেটা হচ্ছে এই 24-এর সাথে মিলে যাবে। আবার যদি 8 আর 3 এর সাথে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 5 পাবো, যে 5টাই মাঝের 5টার সাথে মিলে যাবে। তার মানে এইটা হয়ে যাচ্ছে আমাদের মিডল টার্মের পদ্ধতি, যেটা আমরা ক্লাস 9-এ শিখেছি। তো 24 দিয়ে গুণ করার আগে, মানে 24টা বানানোর আগে তোমাকে দেখতে হবে আর স্কোয়ারের আগে কোনো সহগ আছে কিনা। যদি সহগ থাকে তাহলে সহগের সাথে 24টাকে গুণ করে নিতে হবে, নিয়ে তারপর ভাঙতে হবে। আর এখানে যেহেতু তোমার কোনো আর এর সাথে সহগ নেই, তাই জন্য 24টাকে আমরা এরকম ভাবে ভাঙলাম। এবার যেরকম ভাবে নর্মালি করতে হয় সেরকম ভাবে করে দাও। আর স্কোয়ার আছে, প্লাস দেখো এই আর দিয়ে 8কে গুণ করছি, তাহলে প্লাস 8 আর হবে, মাইনাস
3 এর সাথে r এর গুণ করছি তাহলে -3r হবে, -24 আছে তাহলে -24 হবে, ইকুয়াল টু 0 আছে তাহলে ইকুয়াল টু 0 হবে। এবার এটাকে যদি আমরা সমাধান করবার চেষ্টা করি তাহলে আমরা এই জিনিসটাকে এইখানে আমরা সমাধান করছি। দেখো এই দুটোর মধ্যে থেকে r কমন যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে থেকে যদি r কমন যায় তাহলে কি পড়ে থাকছে, r প্লাস 8 পড়ে থাকছে। আর এই দুটোর মধ্যে থেকে যদি -3 কমন যায় তাহলে -3 কমন গেল, তাহলে r প্লাস 8 পড়ে থাকছে, বাইরে ইকুয়াল টু 0 থাকছে। কি পাবো দেখো এখানে এই দুটোর মধ্যে থেকে r প্লাস 8 আর r প্লাস 8 কমন যাচ্ছে, যেহেতু লিখে দিলাম বাইরে r প্লাস 8, আর এইখানে r আর -3 কে নিয়ে এখানে লিখলাম r -3, আর বাইরে ইকুয়াল টু 0 আছে তাহলে ইকুয়াল টু 0 দিলাম। তার মানে এখানে দেখো দুটো অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে r প্লাস 8 ইকুয়াল টু 0, আর একটা হতে পারে r -3 ইকুয়াল টু 0। কারণ কি এই রাশিটা আর এই রাশিটা গুণ করে আমরা উত্তর 0 পাচ্ছি, তার মানে এটার ভ্যালু 0 হতে পারে, আবার এটার ভ্যালু 0 হতে পারে। তার মানে আমরা এখানে দুটো ভ্যালু লিখবো, হয় r প্লাস 8 ইকুয়াল টু 0 হবে, অথবা কি হবে r -3 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে প্লাস 8টা যখনই ওপাশে চলে যাবে তাহলে r এর ভ্যালু কি হয়ে যাবে, -8 হয়ে যাবে। আর এখানে r এর ভ্যালু যদি আমরা রাখি আর -3টা যদি ওপাশে যায় তাহলে শুধু 3 হয়ে যাবে। এবার এখানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এই জিনিসটা অ্যান্সার হবে, অর্থাৎ r এর ভ্যালু 3টা অ্যান্সার হবে। কেন মাইনাসের জিনিসটা অ্যান্সার হবে না? মাইনাসের জিনিসটা অ্যান্সার হবে না এই কারণে, আমরা কি কখনো বলতে পারি যে -3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট? শুনেছো কোনোদিন এই ওয়ার্ডটা? শোনোনি। তার মানে এই জিনিসটা কখনো হয় না যে দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভে হয় না, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ বা মাইনাসে হবে না। তার জন্য আমাদের এখানে r এর ভ্যালু কোনটা হবে, 3-এরটা অ্যান্সার হবে, r ইকুয়াল টু -8 অ্যান্সার হবে না। তাহলে আমাদের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম, ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম হচ্ছে 3। তো আমাদেরকে কি বার করতে বলেছে কোশ্চেনে, যে বয়াটিতে কত বায়ু ছিল, বায়ু আছে, আর বয়াটার উচ্চতা কত। ঠিক আছে, তো আমরা এখান থেকে r এর ভ্যালু বার করে নিয়েছি, l এর ভ্যালু আমাদেরকে দেওয়া ছিল, আমরা h টা বার করে নেবো, তাহলে আমাদের উচ্চতাটা পেয়ে যাব। তো দেখো এখানে আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এইটা, অনেকবার বলে দিয়েছি, যেটা হচ্ছে r স্কয়ার প্লাস হচ্ছে আমাদের l স্কয়ার ইকুয়াল টু সরি r স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল টু হচ্ছে l স্কয়ার। এইটা সূত্র, r স্কয়ার প্লাস হচ্ছে h স্কয়ার ইকুয়াল টু হয় হচ্ছে l স্কয়ার। এটা আমরা অনেকবার শিখেছি। তো এখানে কোয়েশ্চেনে আমাদেরকে বার করতে হবে h টা, মানে উচ্চতাটা। তাহলে এই জন্য h স্কয়ারটাকে এখানে রাখা হলো, r স্কয়ারটাকে আমরা নিয়ে ওপাশে চলে গেলাম, তাহলে l স্কয়ারটা এখানে থাকছে, r স্কয়ারটাকে আমরা নিয়ে ওপাশে যাচ্ছি, তাহলে এইখানে কি হয়ে যাবে, -r স্কয়ার হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, এবার দেখো h স্কয়ারের জায়গাতে h স্কয়ার আমরা রাখছি, কারণ h স্কয়ারটাই আমাকে বার করতে হবে। ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিচ্ছি। l এর ভ্যালু কত, l এর ভ্যালু কোয়েশ্চেনে দেখো বলাই ছিল l এর ভ্যালু হচ্ছে 5 মিটার। তো l এর জায়গাতে আমরা 5 বসাচ্ছি, মাথায় দেখো কি ছিল, স্কয়ার, স্কয়ার দিচ্ছি, মাইনাস আছে মাইনাস লিখছি। আর r এর ভ্যালু কত, r এর ভ্যালু হচ্ছে 3 বার করে নিয়েছি, এখানে বসাচ্ছি, তাহলে 3 তার স্কয়ার। এবার দেখো যদি তুমি এই জিনিসটাকে সলভ করো, h স্কয়ারের ভ্যালু পাবে কি, 5 স্কয়ার করলে 25, আর 25 আর মাইনাস দিলাম, এখানে মাইনাস যেহেতু আছে এই মাইনাসটা দিলাম, আর 3 স্কয়ার করলে কত হবে, 9 দেবো। ঠিক আছে, তাহলে এখানে h স্কয়ারের ভ্যালু কত হচ্ছে, 25 থেকে 9 বাদ দিলে আমাদের হয় 16, তাহলে শুধু h এর ভ্যালু কত হচ্ছে, 16 রুট ওভার 16। তার মানে কি হবে, h এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের 4 অ্যান্সার আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে h এর ভ্যালু কত আসবে, h এর ভ্যালু আসবে হচ্ছে 4। তার মানে আমরা কি পেয়ে গেলাম, h এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে 4। এবার তার মানে আমাদেরকে এটাই জানতে চাওয়া হয়েছিল যে বয়াটার উচ্চতা কত, তো আমরা এখান থেকে বার করে নিলাম যে উচ্চতা হচ্ছে আমাদের 4 মিটার। ঠিক আছে, তো 4 মিটার যখন আমরা বার করছি, এবার আমাদেরকে কি বার করতে হবে, তাহলে দেখো এখান থেকে আমরা 3-4টে জিনিস পেয়ে গেছি। একটা হচ্ছে r এর ভ্যালু পেয়ে গেছি 3, আর h এর ভ্যালু তো আমরা 4 পেয়ে গেছি, h এর ভ্যালু 4 পেয়ে গেছি, l এর ভ্যালু আমরা কত পেয়ে গেছি, 5 পেয়ে গেছি। এগুলো লিখে রাখি কারণ আমাকে বোর্ডটা মুছতে হবে। বয়াটিতে কত ঘন সেমি বায়ু ধরবে, ঠিক আছে, তাহলে বয়াটিতে কি ধরবে, কত ঘন সেমি বায়ু আছে, তাহলে কি লিখবো, বয়াতে বায়ু আছে, বয়াতে বায়ু আছে, বয়াতে বায়ু আছে, কি আছে, বয়াতে বায়ু আছে, তার সূত্র কি আছে, মানে আয়তন বার করতে হবে। তো আয়তন বার করবার সূত্র কি, আয়তন বার করবার সূত্র হচ্ছে আমাদের এইটা, পাই r স্কয়ার h, এটা হচ্ছে সূত্র। এবার এর আগে 1/3 অবশ্যই লিখতে হবে, পাই r স্কয়ার h হচ্ছে চোঙের আয়তন বার করবার সূত্র, 1/3 পাই r স্কয়ার h হচ্ছে শঙ্কুর আয়তন বার করবার সূত্র। তো 1/3 এর জায়গায় 1/3 লিখলাম, পাই এর জায়গাতে লিখলাম হচ্ছে 22/7, যেটা আমরা এত বছর ধরে শিখে এসেছি। r এর ভ্যালু কত, r এর ভ্যালু আমরা বার করে নিয়েছি 3, তাহলে ইনটু 3, দেখো মাথায় স্কয়ার রয়েছে r এর, তাহলে এখানে এর মাথায় স্কয়ার হবে। h এর ভ্যালু কত আছে, h এর ভ্যালু দেখো বার করে, এই যে হ্যাঁ, h এর ভ্যালু 4, তাহলে এইখানে 4 লিখলাম। এবার আমরা কি করব, এখানে আমরা যদি সমাধান করি এটাকে 1/3 ইনটু 22/7 যেরকম আছে লিখলাম, 3 স্কয়ারটাকে আমি ভেঙে দুটো 3 এর গুণ লিখতে পারি, আর একটা 4 যেরকম আছে লিখতে পারি।
দেখো 3 স্কোয়ারটাকে ভেঙে দুটো 3-এর গুণ লিখেছি, 4টা ছিল এই 4টা লিখেছি, ঠিক আছে। এবার এই 3 দিয়ে এই 3টাকে কেটে দিচ্ছি, তার মানে যেটা থাকছে 22 আর 3 আর 4 গুণ হচ্ছে, তার মানে দেখো 4 3 12 আর হচ্ছে তোমার 22 যদি গুণ হয় তাহলে 22 × 12 আর নিচে কত থাকছে, নিচে থাকছে হচ্ছে 7। তো এই 22 আর 12কে আমরা গুণ করব, করে আমাদের কত অ্যান্সার হবে সেটা লিখবো। তো 22 আর 12কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, না পাবো হচ্ছে 264 পাবো। উপরে এই 22 আর 12 গুণ করলে 22 দিয়ে 7 আছে, তাহলে 22 দিয়ে 7 লিখলাম। এবার এই 264কে 7 দিয়ে ভাগ করছি, সাইডে দেখে নাও। তাহলে 264 22 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি তাহলে এর ফলে অ্যান্সার কি আসবে দেখো, 3 সাথে হচ্ছে তোমাদের 21, তাহলে 21 লিখলাম। 26 থেকে 21 বাদ গেলে হয় 5, তার পাশে 4 আছে, 4 নামলো। তাহলে 7 সাথে হচ্ছে 49, তাহলে 49 নামলো। এবার 49 এই 54 থেকে যদি 49 বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে কত পাবো, না হচ্ছে 5 পাবো। তাহলে আমরা কি করব, এই যেটা হচ্ছে আমাদের হরে ছিল 7 সেটা অবশ্যই হরে রেখে দেবো, আর যেটা ভাগশেষ করে বেরোলো সেটা আমরা উপরে লিখে দেবো। তাহলে 37 পূর্ণ 5-এর 7 এত কি, এত হয়ে যাচ্ছে আমাদের, এগুলো কিসে দিয়েছিল, সব মিটার দেওয়া ছিল, তার মানে এত হচ্ছে আমাদের মিটার, ঠিক আছে। তাহলে এত মিটার। এবার প্রশ্নতে এতদূর পর্যন্ত করার পরে ওদের শান্তি হয়নি, ওরা জ্বালিয়ে খাবে তোমাদেরকে। হ্যাঁ, একই লকডাউনে মারছো না, তারপরেও আবার এই দিকে জ্বালিয়ে খাবে। তো তারপরে ওরা কি জানতে চেয়েছে যে বয়াটা চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে। তাহলে চারপাশ, তো এবার বয়াটা চারপাশ রং করতে বলেছে। তো বয়াটাকে যেহেতু আমরা চারপাশ রং করব, অনেকে ভাববে যে তোমরা হয়তো 500 তলে ক্ষেত্রফল বার করবে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে 500 তলে ক্ষেত্রফল হবে না। এই অঙ্কটার ক্ষেত্রে, বয়াটার ক্ষেত্রে আমরা সমগ্র তলে ক্ষেত্রফল নিয়ে কাজ করব। এর কারণ দেখো, এখানে কোয়েশ্চেনে বলাই আছে যে বয়াটার চারপাশ রং করতে হবে। চারপাশ রং করতে হবে মানে এইখানে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে বয়াটা হচ্ছে শঙ্কু আকৃতির, এবং এইখানে হচ্ছে তোমার কি বলা আছে দেখো, যে এই বয়াটার হচ্ছে তোমার সবই দেওয়া আছে, শুধুমাত্র যে এই ক্ষেত্রে তোমার ওপরের সাইডটাও রং করছি এবং নিচের যে তলটা ওই তলটাকেও রং করছি, টোটাল 4টে পাশই রং করবো আমরা। সেই জন্য এখানে আমরা সমগ্রতলে ক্ষেত্রফল বার করব। এবং কোয়েশ্চেনে বলাই আছে যে 1 বর্গমিটারে খরচ করেন 2.80 টাকা। তো কোয়েশ্চেনে আমাদেরকে আরেকটা জিনিস বলা ছিল যে সমগ্রতলে ক্ষেত্রফল 75.37 বর্গমিটার। তো 75.37 মানে 528/7 বর্গমিটার। তো এততে খরচ কত টাকা। তো এটার সাথে আমরা এটার গুণ করব, তাহলে আমাদের বেরিয়ে যাবে। আর এইটা নিচে ভাগ হবে, তো এটা নিচে ভাগ লেখা না লেখা সেম, কারণ হচ্ছে একটা নিচে লিখলেও চলে, না লিখলেও চলে, তো ব্যাপারটা হচ্ছে সেম হবে। তো সেই জন্য আমরা যদি 528 এর সাথে যদি এটার গুণ করি, তো গুণ টুন করে দেখবে আসবে হচ্ছে 211.20 টাকা, ঠিক আছে। তো এটা করে আসবে 211.20 টাকা, ঠিক আছে। তো এইটা ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে। তো দেখো 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হচ্ছে 0.40, তো 0.40 সাথে এটাকে গুণ করবে, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা 9 দাগের অঙ্কটা কমপ্লিট করে এবার আমরা 10 দাগের অঙ্ক। তো চলে আসলাম 10 অঙ্কটাতে, যেখানে বলা হয়েছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে নাকি 4 বর্গমিটার জায়গা লাগে, আর প্রত্যেক লোকের জন্য 20 ঘনমিটার করে বাতাস লাগে। তো 11 জন লোকের জন্য তাঁবুর উচ্চতা কত, মানে 11 জন লোকের জন্য যে তাঁবুটা তৈরি করা হয়েছে তার উচ্চতা কত জানতে চাওয়া হয়েছে। তো একজন লোকের জন্য যে বাতাস লাগে সেটা হচ্ছে 20 ঘনমিটার। এবার বলেছে কোয়েশ্চেনে নাকি বলেছে যে 11 জন লোক আছে, তো 11 জন লোকের জন্য যে বাতাস লাগে সেটা কি হবে, 11-র সাথে 20 গুণ হবে, আর একটা নিচে ভাগ হবে। তাহলে 11 আর 20 গুণ হলে 220 হয়, নিচে এক লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে 220 ঘনমিটার। তাহলে বোঝো, একজন লোক 20 ঘনমিটার বাতাস নেয়, তাহলে 11 জন লোক কত ঘনমিটার বাতাস নেবে, 220 ঘনমিটার। সেটাই বার করেছি যে 11 জন নেবে হচ্ছে 220 ঘনমিটার, ঠিক আছে। তুমি যদি 1 ঘনমিটার নাও, আর যদি তোমার 5 জন মিলে বসে থাকো, কোনো একটা তোমার 5 জন বন্ধুকে নিয়ে বসে থাকো, টোটাল যদি 5 জন থাকো তোমরা, তাহলে 5 জন মিলে কত নেবে, এক একজন 20 করে নিলে 5 জন 100 ঘনমিটার নেবে। তো এখানে কোয়েশ্চেনে 11 ঘনমিটার মানে 11 জন লোক কত নেবে, 220 ঘনমিটার বাতাস নেবে। তো এটা পেয়ে গেলাম কি, যেহেতু এটা ঘনমিটারে পেয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমরা কি পেয়েছি, আয়তন পেয়েছি। তো আমরা এটাকে কাজে লাগাবো, যে পাই আর স্কোয়ার এইচ, এই জিনিসটার ভ্যালু আমাদের কত পেয়ে গেছি, 220। তাহলে 220 এটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন থাকলো। এবার আমরা এই সাইডে 2 নম্বর ইকুয়েশন নিয়ে কাজ করব। দেখো কোয়েশ্চেন আরেকটা জিনিস বলে দিয়েছে যে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, একজন লোক 4 বর্গমিটার জায়গা নেয়। তাহলে 11 জন লোক কত বর্গমিটার জায়গা নেবে, 44 বর্গমিটার। তাহলে এখানে আমরা সেটাই বার করব যে 11 জন লোক বসতে জায়গা নেয় কি হবে, এক একজন 4 বর্গমিটার করে নিচ্ছে, তাহলে 11 জন কত নেবে, 11 ইন্টু হচ্ছে 4,
সমান সমান হচ্ছে 44 বর্গ মিটার। এত বর্গ মিটার জায়গা নেবে, 44 বর্গ মিটার জায়গা নেবে। আচ্ছা, লোকগুলো কোথায় বসবে? তাঁবুর উপর ঝুলবে নাকি মানে বসে থাকবে নিচে? অবশ্যই বসে থাকবে নিচে। তার মানে যদি তাঁবুর ওপর যদি ওরা না ঝোলে, তার মানে কি হবে? ওরা নিচে বসে থাকছে। তার মানে কি হচ্ছে সেক্ষেত্রে? ওরা ভূমিটা নিয়ে নিয়েছে। আর ভূমিটা কিরম হয়? ভূমিটা হয় হচ্ছে তোমার বৃত্তাকার ভূমি হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে যদি শঙ্কু আঁকি, এখানে শঙ্কুটার ক্ষেত্রে আমরা কি পাবো? এই যে ভূমিটা পাবো, এই ভূমিটা কিরকম দেখতে হয়? বৃত্তের মতো হয়। আর এই ভূমির মধ্যেই তো 11 জন লোক এরকম ভাবে বসে আছে। 11 জন লোক বসে আছে একসাথে। ঠিক আছে, 11 জন লোকের জন্যই তৈরি, এর বেশি লোক বসতে পারবে না, 11 জনের জন্য তৈরি। তাহলে এই যে জায়গাটা আর এইখানে ভূমি যেটা, সেটা কি হচ্ছে তোমার? একটা বৃত্তের মতো হয়। আর এই বৃত্তের ক্ষেত্রফল আমরা কত বার করেছি? 44। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? যে পাই আর স্কোয়ার, এটার ভ্যালু কত পেয়ে যাচ্ছি? 44 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? কারণ 11 জন লোক কোথায় বসবে? ভূমিতে বসবে। আগে এই কথাটা ভালো করে ক্লিয়ার করো, যারা দেখছো ভিডিওটা এখন তারা আমাকে বলো যে এই যে 11 জন লোক বসবে কোথায়? এটা কি এইখানে ঝুলবে? এই ওপরে ঝুলবে না তো, ওরা বসবে মাটিতে। এবং যদি প্রত্যেকে যদি এখানে বসে, এবং যদি প্রত্যেকে যদি তোমার 4 বর্গ মিটার করে জায়গা নেয়, তাহলে 11 জন লোক নেবে হচ্ছে 44 বর্গ মিটার জায়গা। এটুকু আমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এবার এরা যদি সব টোটালটা যদি নিচে বসে থাকে, তাহলে কি হচ্ছে? ওরা ভূমিতে বসে আছে। আর ভূমিটা কিসের মতো? ভূমিটা হচ্ছে তোমার কিসের মতো? না, ভূমিটা হচ্ছে গোল বৃত্তাকার। তাহলে বৃত্তাকার ভূমিতে যদি সবাই বসে থাকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটাই তো আমি বার করেছি 44 বর্গ মিটার। এটা কার মাথায় ঢুকেছে আর কার মাথায় ঢোকেনি? বৃত্তের ক্ষেত্রফলটা আমি বার করেছি 44 বর্গ মিটার, কারণ টোটাল জায়গা নিচ্ছে 44 বর্গ মিটার, তো বৃত্তের ক্ষেত্রফলই তো 44 বর্গ মিটার। তাহলে পাই আর স্কয়ারের ভ্যালু হচ্ছে 44। তো এবার এতদূর পর্যন্ত করার পরে আমরা চলে আসবো এইখানে, যে পাই আর স্কয়ার এইচ এর ভ্যালু 220। সরি, এখানে একটা বড় ভুল হয়ে গেছে। এটা আয়তনের সূত্র অনুযায়ী এটা পাই আর স্কয়ার এইচ হবে না, এটা শঙ্কু করছি, বারবার গন্ডগোল করে ফেলছি। এটা 1/3 পাই আর স্কয়ার এইচ হবে, এটা তোমরা খেয়াল করে করবে। এবার দেখো, এখানে 1/3 এর জায়গায় 1/3 লিখলাম। পাই আর স্কয়ার এই টোটালটার ভ্যালু দেখো কত দেওয়া? 44। তাহলে এখানে 44 লিখছি, আর ইনটু এইচ আছে, তাহলে ইনটু এইচ লিখছি, ইকুয়াল টু 220 আছে, 220 লিখছি। ঠিক আছে, এবার এই দেখো 44 আর 3, দেখো এখানে 3টা নিচে আছে, এটা উপরে গিয়ে গুণ হবে, আর 44টা উপরে আছে, নিচে গিয়ে ভাগ হবে। তাহলে শুধু এখানে যেটা এইচ পড়ে থাকবে, এইচ এর যে ভ্যালুটা সেটা কি হবে? 3টা নিচে আছে তো উপরে গিয়ে গুণ হবে, তাহলে 220 ইনটু হচ্ছে 3, আর 44টা উপরে আছে, কারণ 44 এর নিচে 1 আছে, তাহলে 44টা নিচে এসে ভাগ হবে, তাহলে 44। তো এইখানে দেখো এই 22 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে হচ্ছে 10, 22 দিয়ে এটাকে কাটলে থাকছে 2, 2 দিয়ে এটাকে কাটলাম, তাহলে হচ্ছে 5, তাহলে 5 আর 3 গুণ করলে এইচ এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 15 আসবে। তাহলে এই 15 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই বেরিয়ে গেল আমাদের 10 এর দাগের কোশ্চেনটার উত্তর, যেটা কিনা বলছে 15 মিটার হচ্ছে উত্তর। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট অঙ্কতে। চলে আসা যাক এবার 11 দাগের অঙ্কটাতে। যে 11 দাগের অঙ্কটাতে বলছে যে শোলা দিয়ে একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি একটা এখানে শঙ্কু আকৃতির টোপর আঁকছি। টোপর দেখেছো নিশ্চয়ই, শঙ্কু আকৃতির মতো দেখতে হয়, যার ভূমির এই বাইরের দিকটার ব্যাসটা বলে দিয়েছে। এই ব্যাসটা কি বলে দিয়েছে? ব্যাসটা বলে দিয়েছে হচ্ছে 21 সেমি, তার মানে হচ্ছে 2, আর এটার ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 21 সেমি। ঠিক আছে, বুঝছো কিনা বলো? 2 আর মানে কি? 2 আর মানে আমরা জানি হচ্ছে ব্যাস। ঠিক আছে, তো ব্যাসের ভ্যালু কত বলে দিয়েছে? ব্যাসের ভ্যালু 2 আর, যেটা ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 21 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা আর এর ভ্যালু বার করে নেবো। তো আর এর ভ্যালু বার করলে হয় এই 2টা 21 এর নিচে ভাগে চলে যাবে, তাহলে 21/2 এত সেন্টিমিটার। তো এটা কার ভ্যালু বেরোলো? আর এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমাকে কি বলেছে কোশ্চেনে, যে এটা যদি হয় আর এখানে, তাহলে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে কত টাকা, মানে এত টাকা খরচ পড়ে। ঠিক আছে, তাহলে টোপরটির উচ্চতা, তির্যক উচ্চতা কত হবে লিখি। তাহলে দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে মোট খরচ পড়ে হচ্ছে 57 টাকা 75 পয়সা, আর প্রত্যেক বর্গ সেন্টিমিটারে খরচ পড়ে কত টাকা? না হচ্ছে 10 পয়সা। তার মানে আমাকে যেটা বুঝতে হবে যে 10 পয়সা খরচ পড়ে 1 বর্গ সেমিতে, যেটা কোশ্চেনে বলা আছে যে 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে। কোশ্চেনে বলা আছে 57.75 টাকা খরচ হয়েছে। তাহলে কোশ্চেনে বলা আছে 57.75 টাকা নাকি খরচ হয়েছে। তো এটা মানেই হচ্ছে তোমার 57.75 ইন্টু হচ্ছে 100, এত কি এত বাইরে হচ্ছে পয়সা। ঠিক আছে, তো এত পয়সা খরচ হয় কততে? দেখো এইটার সাথে আমার এইটার গুণ করতে হবে। তাহলে 57.75 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1, আর এই 10টা নিচে ভাগ, তাহলে বাই দিয়ে হচ্ছে 10। তার মানে এইটা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা শূন্য কেটে গেল। আর এই 10টা যেহেতু গুণে আছে, গুণে থাকলে কি হয়? পয়েন্ট এক ঘর এদিকে সরে, এক ঘর সরবে, কারণ একটা শূন্য আছে। দেখো 10-এর একটা শূন্য আছে, একটা তো কেটে গেছে,
তার মানে কি হচ্ছে 577.5 এত বর্গ সেমি। ঠিক আছে, এত বর্গ সেমি। বুঝতে পারলে কিনা বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো 10 পয়সা খরচ হচ্ছে 1 বর্গ সেমিতে, তাহলে 57.75 টাকা, যেটার মানে হচ্ছে 57.75 এর সাথে 100 গুণ এত পয়সা, তাহলে এত পয়সা খরচ হবে কত বর্গ সেমি। তাহলে কি করি, নিয়মটা তো তোমরা জানো যে এইটার সাথে এইটার গুণ হয় আর এই জিনিসটা নিচে গিয়ে ভাগ হয়। ঠিক আছে, তাহলে 57.75 ইন্টু 100 সাথে 1 এর গুণ, তাহলে 57.75 100 সাথে 1 এর গুণ হলো, আর এই 10টা গিয়ে নিচে ভাগ হলো, তাহলে 10টা গিয়ে নিচে ভাগ হয়েছে, কাটাকুটি করেছি, করার পরে বেরিয়েছে 577.5 এত বর্গ সেমি বেরিয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের কি বেরিয়ে গেল, এটা হচ্ছে আমাদের 500 তলটা, যেটা আমাদেরকে রাংটা দিয়ে মুড়তে হবে। তার মানে আমাদেরকে যেটা কোয়েশ্চেনে বেরিয়ে গেল, এটার ভ্যালু কি, কার ভ্যালু বেরোলো, পাই আর এল এর সাথে সমান বেরোলো। তাহলে পাই আর এল, এটার ভ্যালু বেরোলো হচ্ছে এইটা 577.5 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে আমরা দেখো পাই এর ভ্যালু জানি, যেটা হচ্ছে 22/7 হয়, লিখে দিচ্ছি। আর এর ভ্যালু দেখো কোয়েশ্চেনে কত, 21/2, তাহলে 21/2 লিখে দিচ্ছি। এল এর ভ্যালু আমি জানি না, এটাই আমাকে বার করতে হবে, তির্যক উচ্চতা, তো এল এর ভ্যালু রাখলাম, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম। 577.5 যেরকম আছে 577.5 লিখলাম। দেখো এখানে পয়েন্ট তুলে দিয়ে নিচে আমি একটা 10 আনতেই পারি, কারণ পয়েন্টের পরে এক ঘর আছে, তো আমি একের পরে একটা শূন্য রাখলাম। 5 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি তো কত থাকে, এটা থাকে হচ্ছে যেটা 5 একে 5, 7 মানে 5 একে 5, 1 2 আর 7 মানে হচ্ছে 5 5 25, 2 আর 5 মানে হচ্ছে 5 5 25। ঠিক আছে, 5 দিয়ে গেলে এটা হচ্ছে 2। এবার এই 2 এর সাথে এই 2 কেটে যায়, কারণ এই 2টা নিচে থাকে, তো উপরে গেলে গুণ হলে এমনি কাটতো, তো এখানে কেটে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করছি, এল এর ভ্যালুটা রাখছি এখানে, আর এইখানে দেখো 7টা নিচে আছে, উপরে গিয়ে গুণ হবে, তাহলে 1155 এর সাথে গুণ হবে কে, এই 7টা গিয়ে উপরে গুণ হচ্ছে, তাহলে ইন্টু 7, 22 আর 21 উপরে রয়েছে, এটা গিয়ে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 22 ইন্টু হচ্ছে আমাদের 21 হলো। এবার যদি আমরা এখানে কাটাকুটি করবার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো, হ্যাঁ আমরা পাবো যেটা, এখানে যদি আমরা 3 দিয়ে এটাকে কাটি, সরি 11 দিয়ে যদি কাটি, তাহলে 11 কে 11, আর 11 দিয়ে গেলে হচ্ছে তোমার শূন্য নামছে 5 হবে, 105, 11 দিয়ে গেলে 2। ঠিক আছে, আচ্ছা 21 দিয়ে যদি কাটি এটাকে ডাইরেক্ট, তাহলে হচ্ছে এটা 5 হবে। ঠিক আছে, তাহলে 5 সাথে 35 বাই হচ্ছে 2, তাহলে এল এর ভ্যালু কত দাঁড়ালো, এল এর ভ্যালু দাঁড়ালো হচ্ছে 35 বাই হচ্ছে 2, যেটা করলে আমার দাঁড়াচ্ছে 17.5। ঠিক আছে, 17.5 পয়েন্ট দিয়ে যদি তোমরা ভাগ করে দেখো 2 দিয়ে, তাহলে 17.5 এত কি পাবে, এত সেমি পাবে, 17.5 সেমি। এটা কি বেরিয়ে গেল, এল, এল মানে তির্যক উচ্চতা বেরিয়ে গেল 17.5 সেন্টিমিটার, যেটা তোমাদের হচ্ছে তির্যক উচ্চতার ভ্যালু। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম। চলে আসি হচ্ছে এবার বার করবার জন্য, যেটা হচ্ছে আমাদের উচ্চতা বার করতে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে এল পেয়ে গেছি, এই জিনিসটাকে আলাদা কোথাও নোট ডাউন করে রাখতে পারো। আর এখান থেকে আমরা আর পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের এইটা। এবার এটাকে কাজে লাগিয়ে আমরা এইচ বার করব। এইচ বার করার প্রসেস তোমরা এতক্ষণে জেনে গেছো, তাও তোমাদের অনেকের অসুবিধা হবে, সেই জন্য আমি একটু করেই দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তো এবার তোমরা নিশ্চয়ই বার করে আমি তোমাদেরকে হেল্প করবো, তোমরা অঙ্কটা পুরো করবো না। ঠিক আছে, তাহলে তোতা পাখির মতো ব্যাপারটা হয়ে যাবে। তো যাতে তোতা পাখি না হয়ে যাও নিজেরা, সেই জন্য শিখে নাও, তোমরা নিজেরা বার করে দেখাবে। এল স্কোয়ারের ভ্যালু হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এল এর ভ্যালু কত, 35/2, তো এল এর জায়গাতে রাখছি 35 বাই হচ্ছে 2, মাথায় রয়েছে স্কোয়ার, তাহলে বাই দিয়ে দিলাম, মানে উপরে লিখলাম হচ্ছে স্কোয়ার, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম। আর এর ভ্যালু কত, 21/2, তাহলে 21/2 এখানে বসালাম, মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস আছে, প্লাস লিখলাম, এইচ আছে, এইচ লিখে স্কোয়ার দিলাম। তো এই জিনিসটাকে সলভ করবে তোমরা, করে এখান থেকে আমাকে কি বার করে দেখাবে, এইচ ইজ ইকুয়াল টু কত, এইটা বার করে কোয়েশ্চেনে মানে বার করে আমাদেরকে এটা নিচে যে কমেন্টের বক্স থাকবে ওখানে কমেন্ট করে আমাদেরকে অ্যান্সারটা জানাবে। ঠিক আছে, তো এইচ এর ভ্যালু কত হবে অ্যান্সারটা জানাবে। ঠিক আছে, তোমাদের একটা দায়িত্ব দিলাম, নিজেরা একটু কষ্ট করে অঙ্কটা করে ফেলো। আর লাস্ট অঙ্ক আমরা চলে আসছি, যেটা হচ্ছে 12 দাগের অঙ্কটা। ঠিক আছে, আসা যাক 12 দাগের অঙ্কটাতে, যেখানে বলা হচ্ছে যে একটা গমের একটা স্তূপে লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার এবং উচ্চতা হচ্ছে 3.5 মিটার। তাহলে গমটার আয়তন কত। দেখো গমটাকে তোমরা যখন কোনো সময় যদি মানে কৌটোর মধ্যে বা কোনো কিছুতে গম নিয়ে যদি এরকম ভাবে ঢালো, দেখবে ওটা আস্তে আস্তে এরকম অনেকটা স্তূপের আকৃতি ধারণ করে, যেটা হচ্ছে কার মতো এরকম ভাবে উঠতে উঠতে একটা অনেকটা শঙ্কুর মতো আকৃতি ধারণ করে। অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো এখানে ওরা এমন ভাবে ঢেলেছে বা এমন ভাবে কাজটা করেছে যাতে একটা শঙ্কু আকৃতির এরকম ধারণ করেছে। তো এখানে কোয়েশ্চেন যেটা বলে দিয়েছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে 9 মিটার। তার মানে ভূমি বলতে এই টোটালটা বলে দিয়েছে, এই টোটালটা বলে দিয়েছে ব্যাসটা, যেটা বলে দিয়েছে হচ্ছে 9 মিটার। তো এখানে আমরা যদি ভূমির ব্যাসটা 9 মিটার পাই, তাহলে ব্যাস মানে আমরা জানি 2r, এটার ভ্যালু কত 9, তাহলে শুধু আর এর ভ্যালু কত হবে, শুধু আর এর ভ্যালু যেটা হবে, এই দুইটা এর নিচে ভাগে যাবে, তার মানে 9/2 হবে। তাহলে দেখো আর এর ভ্যালু পেলাম, মানে আমরা কি পেয়ে গেলাম,
আর পেয়ে গেলাম মানে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 9/2 এত মিটার। এত মিটার, পাশে এমটা অবশ্যই লিখতে হবে, এম মানে মিটার। আর কি বলেছে উচ্চতা, উচ্চতা মানে আমরা এই সেন্টার থেকে এই এত দূর পর্যন্ত যে হাইটটা, সেই হাইটটা পেয়ে গেছি এইচ। এইচ এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে? 3.5 মিটার দেওয়া আছে, ঠিক আছে, 3.5 মিটার। হ্যাঁ, তাহলে এতটা পর্যন্ত পেয়ে গেছি। এবার আমাদেরকে কি বলেছে? আয়তন বার করতে হবে। তো আমরা জানি যে আয়তন বার করার সূত্র এতদিন পর্যন্ত আমরা শিখিয়ে নিয়েছি, অনেকবার করেছি। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমি বারবার 1/3টা লিখতে ভুলে যাচ্ছিলাম, অঙ্কের ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছিল। তো 1/3টা তোমরা মনে করে লিখবে, ঠিক আছে। তো 1/3 এর জায়গায় 1/3 লিখে দিচ্ছি। পাই এর জায়গাতে পাই এর ভ্যালু কত হয়? 22/7 হবে। আচ্ছা, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 9/2, তাহলে ইনটু হচ্ছে 9/2, মাথায় দেখো স্কোয়ার রয়েছে, তাহলে ইনটু মানে মাথায় স্কোয়ার দিলাম। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 3.5, তাহলে এখানে লিখলাম হচ্ছে 3.5 বা 3.5। এবার এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে থাকে হচ্ছে কত? 10। এবার দেখো আমরা যদি এটাকে যদি টোটালটাকে যদি এখন মানে ভেঙে লিখি, তাহলে কি হচ্ছে দেখো, 1 আছে ইনটু 22 আছে, লিখলাম। দেখো 9 এর মাথায় স্কোয়ার আছে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো দুটো 9 এর গুণ। আর ইনটু 35 আছে, তাহলে 35 লিখলাম। এবার বাই দিয়ে কি করবো? দেখো 3 আছে, লিখলাম। 7 আছে, লিখলাম। ঠিক আছে, এখানে 2 রয়েছে, তার মাথায় স্কোয়ার, মানে নিশ্চয়ই বুঝতে পারছো দুটো 2 এর গুণ। আর নিচে কত আছে? 10 আছে, ইনটু 10 লিখলাম। এবার এইটাকে যদি আমরা কাটাকুটি করে ফেলি, তাহলে আমরা কি পাবো? দেখো 7 দিয়ে 35কে কাটছি, তাহলে 5 7 35। 3 দিয়ে 9কে কাটছি, তাহলে একটা 3 পাবো, ঠিক আছে। এবার এখানে যদি একটা 2 দিয়ে 22কে কাটি, তাহলে একটা 11 পাবো, ঠিক আছে। আর কিছু কি কাটাকুটি যাচ্ছে? হ্যাঁ, আরো কাটাকুটি যাবে। 10 দিয়ে যদি 5টাকে কাটি, তাহলে নিচে একটা 2 পাবো। আর কিছু কাটাকুটি যাচ্ছে না, আর কিছু যাচ্ছে না। তাহলে মানে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে? দেখো 11 3 33, 33 এর সাথে 9 এর গুণ, তাহলে 33 ইনটু হচ্ছে 9, আর নিচে কত থাকছে? 2 আর 2 বাই হচ্ছে 4, তাহলে 4 এর গুণ। এবার 33 এর সাথে 9 এর গুণ করব, করে যেটা হবে সেটা লিখবো। লেখার পর তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তো করার ফলে আমাদের যেটা আসবে এখানে, সেটা হচ্ছে 297 বাই হচ্ছে 4। এত কি? এত হচ্ছে আমাদের, যেহেতু আমরা আয়তন বার করছি, আয়তনের জন্য আমাদেরকে কি লিখতে হয়? ঘন মিটার লিখতে হয়, সেই জন্য আমরা ঘন মিটার লিখবো, ঠিক আছে। তাহলে 297/4 কি? এটা বেরিয়ে গেল আমাদের ঘন মিটার। এবার আমরা কি বার করব? এবার দেখো এখানে কোয়েশ্চেনে বলা আছে যে ওই স্তূপকে কমপক্ষে কত বর্গমিটারের প্লাস্টিকের চাদর দিয়ে ঢাকার প্রয়োজন হবে, মানে ওই স্তূপকে ঢাকতে হবে, এবং ঢাকার জন্য কত বর্গমিটার চাদরের প্রয়োজন হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে একটা জিনিস বোঝো, যে এই স্তূপটাকে যদি আমি ঢাকতে চাই, তাহলে আমি নিশ্চয়ই এরকম ভাবে ঢাকবো, ঠিক আছে। আমি তো এইরকম ভাবে ঢাকবো, আমি কি মাটিটা তো ঢাকার প্রয়োজন পড়ছে না, তো এমনি ঢাকা। আমি এরকম ভাবে যখনই ঢাকবো, তখন জিনিসটা কি হচ্ছে? আমরা 500 তলে ক্ষেত্রফল বার করছি, তাই তো। কারণ আমরা শুধু গাটা ঢাকবো। ধরো এই পেনটাকে ঢাকতে হবে, তাহলে কি করবো? এইখান দিয়ে এরকম কিছু একটা পরিয়ে দেবো, যেটা পড়ালে এটা ঢেকে যাবে। তার মানে কি? আমরা গাটাকে ঢাকছি, আমরা নিচটাকে তো ঢাকছি না। তার মানে আমাদেরকে কি বার করতে হবে? 500 তলে ক্ষেত্রফল বার করতে হবে। তো আমরা এখান থেকে একটা দাগ টেনে নিচ্ছি, নিয়ে আমরা এখানে 500 তলে ক্ষেত্রফল বার করছি। তো 500 তলের যেটা ক্ষেত্রফল হবে, 500 তলের ক্ষেত্রফল কি হবে? দেখো 500 তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি হয়, না হচ্ছে পাই আর এল হয়। পাই এর ভ্যালু 22/7, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 9/2, আমরা 9/2 লিখে দেবো। আর এল এর ভ্যালু এখন আমরা জানি না, সেই এল এর ভ্যালুটা আমরা আবার এখানে বার করব। তো এল এর ভ্যালু বার করবার জন্য তোমরা অনেকবার করে ফেলেছো অলরেডি, আমি এখানে জাস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি, আর এই ছবিটা মুছে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা এল এর ভ্যালু বার করছি, যে এল স্কোয়ার ইকুয়াল টু, এই জায়গাটা আমরা আলাদা করে দিচ্ছি, এই জায়গাটা শুধু দেখবে, ঠিক আছে। দেখো এল স্কোয়ারের ভ্যালু হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এবার এইখানে এল স্কোয়ারের জায়গায় এল স্কোয়ার লিখলাম। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু দেখো কোয়েশ্চেনে দেওয়াই ছিল 9/2 লিখেছি, তার হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এখানে এইচ এর ভ্যালু লিখেছি হচ্ছে 3.5, তার হচ্ছে স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস বলো, যেটা 3.5 সেটা মানেই তো আমরা বুঝি হচ্ছে 7/2, কারণ 7/2 মানেই হচ্ছে 3.5। তাহলে আমরা কি করতে পারি? এই 3.5 এর জায়গাতে 7/2 বলে বলে ভাবতে পারি মনে মনে। আর 7/2 এর যখনই আমরা স্কোয়ার করব, উপরেরটা কি হবে? উপরেরটা হবে 49, আর 2 এর যখন আমরা স্কোয়ার করব, কি হবে? নিচটা 4 হবে। ভালো করে বোঝো, 3.5কে আমরা চাইলে লিখতে পারি 7/2, 3.5কে চাইলে লিখতে পারি 7/2। এর মাথায় রয়েছে স্কোয়ার, তাহলে এই টোটালটার আমি স্কোয়ার করছি। করলে এই টোটালটা যদি স্কোয়ার করি, 7 এর স্কোয়ার যখন করব 49 হবে, 2 এর স্কোয়ার যখন করব 4 হবে। এবার এটা লসাগু নিয়েছি, লসাগু করলে 4 হচ্ছে, আর উপরে দুটো যোগ হয়ে গিয়ে 130 হচ্ছে। এবার এল স্কোয়ারের ভ্যালু যদি এইটা হয়, তাহলে শুধু এর ভ্যালু কি হবে? রুট ওভার এইটা, তার মানে 130/4 এর রুট। তো 130 এর রুট করলে 11.4 আসে, আর 4 এর যদি আমরা এই 4 এর যদি আমরা রুট করি, তাহলে আমাদের 2 আসে। এবার আমাদের যে এল এর ভ্যালুটা পাচ্ছি, সেটা হচ্ছে 11.4/2। তো আমরা এখানে এল এর ভ্যালুর জায়গায় আমরা 11.4/2 পাবো,
কেন? কারণ দেখো 130-এর রুট করলে 11.4 আসে, এটা আমাদের বইতেই কোয়েশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা যদি ভালো করে পড়ো দেখবে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস লেখা আছে যে 130-এর রুট করা মানে হচ্ছে 11.4 আসবে। ওই জন্য 130-এর জায়গায় 11.4 লিখেছি, 4-এর রুট করলে 2 আসবে, 2 লিখেছি। এবার আমরা কি করব, কাটাকুটি করব। দেখো এখান থেকে পয়েন্ট যদি আমরা তুলে দিই তাহলে নিচে একটা 10 আসে, কারণ পয়েন্টের পরে 1 ঘর, তাহলে 1-এর পাশে একটা শূন্য। এবার 2 দিয়ে কাটবো, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 1 আর 2 মানে হচ্ছে 1 আর 4 মানে 7 দুগুণে 14। ঠিক আছে, তাহলে 2 দিয়ে আমরা এটাকে কেটে ফেললাম। আচ্ছা, আর কিছু যাবে কি কাটাকুটি? আশা করি আর কাটাকুটি যাবে না। কাটাকুটি যদি না, 9 আর হচ্ছে তোমার 22, তাহলে যেটা হবে, তো উপরের পার্টটা যদি আমরা সলভ করি, 22, 9 আর 57কে গুণ করি, 11,286 আসবে। আর 7, 22 আর 10কে যদি গুণ করি তাহলে এইটা আসবে 140 আসবে। এবার কাটাকুটি করে দেখবে তোমাদের অ্যান্সার আসছে হচ্ছে 80.54 মতো এরকম একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, কাটাকুটিটা ঠিক করে ভাগটা যদি করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে এত। তো এইভাবে আমরা কি করলাম, 12 দাগের অঙ্কটাও কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, তাহলে পরের পার্টে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো।